নরেন্দ্র মোদী মনে করেছিলেন রামরসের ভক্তিতে আপ্লুত হয়ে যাবে দেশ, আর 24 সালের ভোটে এমন হাওয়া উঠবে যে 5 বছর আগের 303 আসন এবার 400 পার হবে। আর 400 পার হলে কি করা হবে তা আবার ফাঁস করে দিয়েছেন কর্ণাটকের সাংসদ অনন্ত কুমার হেগড়ে। তিনি বলেছেন 400 আসন দরকার সংবিধানটাকেই পাল্টে ফেলে দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য। এটাই তো চায় বিজেপি। অন্ধভক্তরা এটা দিনরাতি বলে বেড়ান, কিন্তু হেগড়ে সাহেব সেটা এরকম খোলাখুলি বলে ফেলায় মহা বিড়ম্বনায় পড়েছে মোদীর দল। বিশেষ করে বাংলায় আবার আম ভোটাররা এসব কথাবার্তা একেবারেই পছন্দ করেন না। তাই আপাতত শোকজ টোকজের নাটক করে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। কিন্তু গুরুতর প্রশ্নটা উঠেছে এই ধর্মীয় মেরুকরণ নিয়েই। কেন এত মরিয়া হয়ে উঠল বিজেপি যে মেরুকরণের সবচেয়ে বড় তাস সিএএ, একে 4 বছর ধরে কার্যত ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত আস্তিন থেকে বের করে আনতে হলো। এই আইন চালু হলে লাভ হবে না লোকসান, তা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবনা চিন্তা চলছে। বিজেপির অনেকেই এটা প্রয়োগ করতে চাইছিলেন না। আজকের এপিসোডে আমরা এই আইনের নানা ভালো মন্দ এবং এ থেকে বিজেপির লাভ না ক্ষতি হবে সেই সব নিয়ে বিশ্লেষণ করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জটিলতা বাদ দিয়ে খুবই সরল ভাষায় এবং সংক্ষিপ্ত আকারে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। ভিডিওটা পুরো দেখে ভালো লাগলে তা লাইক ও শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে ভাবা হয়েছিল রাম মন্দিরের মেগা ইভেন্টেই ভেসে যাবে দেশ, কিন্তু বিভিন্ন সমীক্ষা দেখাচ্ছে দেশবাসীর একটা অংশ রাম মন্দিরের আবেগে সামিল হয়েছিলেন ঠিকই, কিন্তু তাতে ভোটের অঙ্কে তেমন কোনো প্রভাব পড়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেসব ভক্তরা রাম মন্দিরের হুজুকে নাচছেন তারা কার্যত বিজেপিরই ভোটার। আরো সহজ করে বললে মোদির অন্ধভক্ত। তাই তাদের নিয়ে আর ভোট বাড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ভক্তিরসে ভোটের চিড়ে ভিজছে না। উল্টো দিকে এখন সামনে চলে এসেছে বিজেপির মহা দুর্নীতি, অসাংবিধানিক নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে যা আগামী 15 তারিখ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এই অবস্থায় নতুন কোনো ফন্দি আঁটতেই হতো বিজেপির শীর্ষ নেতৃত্বকে। কারণ এখানে একটা অঙ্ক পরিষ্কার বুঝে নিতে হবে। 42টি আসনের বাংলা দেশের মধ্যে আসনের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে, এর আগে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র। কিন্তু ওই দুই রাজ্যে বিজেপির ভোট আর বাড়ার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি সর্বত্রই বিজেপি প্রায় সবকটি আসনই মানে 100% বা 16 আনা আসনই দখল করে আছে। তাই এসব জায়গায় বিজেপির আসন বাড়ানোর আর কোনো জায়গাই নেই। বরং বিহারে 40টি আসনের মধ্যে বিজেপি নীতিশের জোট গতবারের পাওয়া 39টি আসন যে ধরে রাখতে পারবে না তা মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন সমীক্ষকরা। হরিয়ানাতেও গতবারের 10টির মধ্যে 10টি আর দিল্লিতে 7টির মধ্যে 7টি আসন জিতেছিল বিজেপি। এবার কৃষক আন্দোলনের প্রেক্ষিতে ওই দুটি রাজ্যেই আসন কমতে পারে বলে সমীক্ষকরা জানাচ্ছেন। দক্ষিণ ভারত তো এর মধ্যেই বিজেপির হাতছাড়া হয়েছে। কর্ণাটক ও তেলেঙ্গানা ছাড়া সেখানে বিজেপির আসন নেই। সম্প্রতি ওই দুই রাজ্যেও কংগ্রেস বিধানসভার ভোটে জেতায় সেখানেও বিজেপির আসন কমবে বেশ কয়েকটা। তাহলে বিজেপি লোকসভায় প্রয়োজনীয় 272টি আসন কোথা থেকে পাবে? বিভিন্ন সমীক্ষকরা অনেকেই তাই বলছেন বিজেপিকে আসন বাড়াতেই হবে বাংলায়, না হলে তাদের ক্ষমতায় আসা খুব মুশকিল। আর কোথাও আসন বাড়ার খুব একটা বড়সড় জায়গা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু বাংলায় বিজেপি নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব আর সংগঠনের হাল দেখে বিজেপির শীর্ষ নেতাদের হতাশা ক্রমশই বাড়ছে। তাই এসবের উপর ভরসা না করে দরকার তীব্র মেরুকরণের হাওয়া তোলা। আর এই জন্যই দরকার সিএএ কে। কারণ 3 কোটি অনগ্রসর সম্প্রদায়ের মানুষ আছেন বাংলায়,
তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় 7%। শুধু উত্তর 24 পরগনা বা নদিয়াতেই নয়, রাজ্যের বেশ কয়েকটি লোকসভা আসনেই মতুয়া ভোটই নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তাই কি ভোটের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হলো? আশা করি ক্রোনোলজিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে এটাও মাথায় রাখবেন, বাংলা থেকে ফিরেই কিন্তু ইস্তফা দিয়েছেন এক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। কেন তা এখনো সামনে আসেনি, কিন্তু এখন যত কাণ্ড সব কিন্তু বাংলাকে নিয়েই। এবার আসি সিএএ কি সেই প্রসঙ্গে। 19 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই এই আইন পাশ করায় মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশ থেকে যদি কোনো ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টান ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আসেন, সেক্ষেত্রে তাদের আশ্রয় দেবে ভারত। কিন্তু কেন এই তালিকায় মুসলিমদের নাম নেই তা নিয়ে প্রশ্ন তুলে পথে নামে একাধিক সংখ্যালঘু সংগঠন ও বিরোধীরা। তামিলনাড়ুতে আন্দোলন শুরু হয় শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের নিয়েও। একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য একটি আইন যে সংবিধান বিরোধী তা নিয়ে মামলাও হয় সুপ্রিম কোর্টে, যা এখন বিচারাধীন। এই সব বিরোধের কারণে সে সময় ওই আইন রূপায়ণ থেকে পিছিয়ে গিয়েছিল কেন্দ্র। একটা ইঙ্গিত অবশ্য স্পষ্ট, কেন্দ্র লোকসভা ভোটের মুখে আইন চালু করে বাংলায় মতুয়া সম্প্রদায়ের একাংশের আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তার জন্যে অনেক বেশি মূল্যও চোকাতে হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হচ্ছে, সিএএ এর জন্য পোর্টাল তৈরি করছে কেন্দ্র। এই পোর্টালে গিয়ে ভারতে আশ্রয় প্রার্থী 6টি ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে হবে। জেলা শাসকের দপ্তরে প্রামাণ্য নথি নিয়ে দৌড়াদৌড়ির প্রয়োজন হবে না। 5 বছরের বেশি ভারতে বাস করলেই পোর্টালে আবেদন করার সুযোগ মিলবে। পোর্টালে আবেদন হলে সিএএ ঠেকানোর ক্ষেত্রে রাজ্যের কোনো ভূমিকা কি আদৌ থাকবে? নথি যাচাই ছাড়া এভাবে কি আদৌ নাগরিকত্ব দেওয়া সম্ভব হবে? ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে এই সব প্রশ্নকে ঘিরে। যদি ধরেও নিই যে ওই পোর্টালে আবেদন করলে রেশন কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড পাওয়া মানুষগুলো নতুন করে নাগরিকত্বের কার্ড পাবেন, কিন্তু এত কিছু করার জন্য তাদের কোনো একটা পক্ষের দ্বারস্থ হতে হবে, আর তখনই মাঠে নামবে রাজনৈতিক দল। 2 পয়সা কি পকেটে পুরবে না ফোরে দালালরা? সব মিলিয়ে বিলক্ষণ তৈরি হচ্ছে ধোঁয়াশা। সিএ এর পরে এনআরসি তৈরি হলে তো সবাইকে সেই খাতায় নাম তুলতে হবে। দেশের মানুষ কি এই হ্যাপা মেনে নেবেন বিনা কারণে? মনে রাখতে হবে, এই সিএএ কিন্তু ভোট পাওয়ার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। কারণ সাধারণ নির্বাচন ঘোষণার পরে কিন্তু এ নিয়ে কোনো নতুন পদক্ষেপ করা যাবে না। অতএব এই আইনে নাগরিকত্ব দেওয়া অন্তত ভোট শেষ পর্যন্ত মুলতবি থাকতেই পারে। আর সিএ এর পরবর্তী ধাপ, যেটা নিয়ে আসল চিন্তা, সেটা কিন্তু এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা নাগরিক পঞ্জি। এ তো অনেক দূরের কথা। যদিও বিজেপি ফের ক্ষমতায় এলে সেটাও যে ভবিষ্যতে চালু করবে তা কিন্তু মোটামুটি স্পষ্ট। আর তাহলে প্রতিটি মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে, শুধু নিজেদের নয়, বাবা মার জন্মস্থানের প্রমাণপত্র দিয়ে নাম তুলতে হবে নাগরিক পঞ্জিতে। সম্প্রতি পাসপোর্ট রিনিউ করতে গিয়ে কলকাতা পুলিশের ওই বিভাগে যাওয়া এক পরিচিত ব্যক্তি জানালেন, পুলিশ তার কাছে তার বাবা মার তথ্যও নিয়েছে। সেটা থাকা সত্ত্বেও নানা রকম জটিলতা তৈরি করে ওই অফিসে বসেই সংশ্লিষ্ট অফিসার মিষ্টি খাওয়ার নাম করে করকরে একটি 500 টাকার নোট ড্রয়ারে পুরেছেন। মানে যত জটিলতা ততই গরিব মানুষকে শোষণ করার সুবিধে। তাই এই নাক পাশে গরিব মানুষ, অল্প শিক্ষিত বা অশিক্ষিত বা অপছন্দের মানুষদের নিজেদের কবজায় আনা খুবই সহজ হবে বলে মনে হচ্ছে। আর সেটা হবে একেবারে পাড়া, গ্রাম বা থানা স্তর থেকেই। এসব পরের কথা। আপাতত কিন্তু নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত আর 5টা প্রতিশ্রুতির মতো এই সিএএ নিয়ে বিতর্ক এবং আশঙ্কা চলতেই থাকবে। কেন্দ্র রাজ্য 2 শাসকেরই এতে খুব সুবিধে। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, তৃণমূল বিজেপি দুপক্ষেরই এতে সুবিধা হবে।
তাতে নানা বঞ্চনা, বেরোজগারি, দরিদ্র মানুষের রুটি রুজির লড়াই চলে যাবে ব্যাক বেঞ্চে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ভুলে অনেকে আবার আতঙ্ক নিয়েই বেশি করে ভোট দিতে আসার কথা ভাববেন। তৈরি হবে এক অন্য ধরনের ভোট আবাহ। অবশ্য মোদি অমিত শাহরা শুধু বাংলা নয়, আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলির কথাও কি মাথায় রেখেছে? এবার আসবো সে প্রসঙ্গে। সিএএ চালু করা নিয়ে আসামে আশুর মতো সংগঠন আন্দোলনে নামার হুমকি দিতে শুরু করেছিল আগেই। সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল অগপ। বাংলা, কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড সহ অবিজেপি রাজ্যগুলো আগেই ঘোষণা করেছিল তারা সিএএ মানবে না। অবশ্য নতুন ব্যবস্থায় সে আপত্তির কোনো জায়গা নাও থাকতে পারে। ত্রিপুরায় আর আসামে বিজেপির সরকার, তারা ভোটের আগে এহেন আইন নিয়ে শোরগোল করতে চায় না। কারণ তাহলে এনআরসিতে নাম না ওঠা অন্তত হিন্দু মানুষরা এই আইনের বলে বেরিয়ে যেতে পারেন। তা চায় না সেখানের অনেক দলই। উত্তর পূর্বের সবকটি লোকসভা আসনের সিংহভাগই এখন বিজেপির নিশানায়। তাই প্রশ্ন থেকেই যায়, শেষ পর্যন্ত কি ওই সব রাজ্য সরকার ভোটের মুখে সিএএ এর বিধি চাপাবে, নাকি কিছু সম্প্রদায়ের জন্য সিএএ এর খুঁড়োর কল সামনে রেখে একটি ভোট পার করাটাই আসল লক্ষ্য? আর সিএএ এর পরের ধাপ এনআরসি বা নাগরিক পঞ্জি কি আদৌ চালু করা যাবে? কারণ তাহলে তো দেশ ফের উত্তাল হবে বিরোধিতায়। সব মিলিয়ে এক বকচ্ছপ পরিস্থিতি। রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ মনে করছেন এবার আর পুলওয়ামার হাওয়া নেই। তাই নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে বাংলায় মেরুকরণের সমীকরণ দিয়ে একটা এসপার ওসপার করতে চাইছেন মোদি অমিত শাহরা। কিন্তু এহেন পরিস্থিতিতে কোন আশঙ্কার আবহের সাক্ষী থাকতে চলেছে পরবর্তী লোকসভা নির্বাচন? আর এই পদক্ষেপ কতটা প্রয়োজনীয় তা কিছুতেই স্পষ্ট হচ্ছে না। বরং ভোট বৈতরণী নির্বিঘ্নে পার হওয়ার পথে সিএএ কি শেষ পর্যন্ত বিজেপির কাছে বুমেরাং হয়ে উঠতে পারে? নিরপেক্ষ দৃষ্টিতে রাজনৈতিক পর্যবেক্ষণে সেরকম কথা উঠে আসছে। এ ব্যাপারে আপনি কি বলেন জানান কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনার এই সামান্য কাজটি কিন্তু আমাকে আরো উৎসাহ যোগাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।